নয়, এখানে দুরকম ভাবে এক্সপ্লেন করেছে যে যারা 31 অক্টোবরের মধ্যে অ্যাডমিশন নেবে তারা রেগুলার ব্যাচের মধ্যে পড়বে, এবং যারা 31 অক্টোবরের পর থেকে 31 নভেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তারা ইরেগুলার ব্যাচের মধ্যে পড়বে। এখানে ইরেগুলার আর রেগুলার ব্যাচের ডিফারেন্সটা কি তোমাদেরকে আমি বলি। তোমাদের প্রত্যেকটা সেশন ধরা হয়, প্রত্যেকবারে পরীক্ষা হয়। এখন তো বিএসসি নার্সিং সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, তার মানে এখানে উল্লেখ করে বলে দিয়েছে যে বছরে যদি দুটো করে পরীক্ষা হতো সেমিস্টার ওয়াইজ হলে প্রাইভেট এরকম ডিরেক্টলি অ্যাডমিশন হয়ে যাচ্ছে, তো এত টাকা দিয়ে দিলে ভর্তি হয়ে যাবে, এইভাবে পড়বে। তো এরকম করে কিন্তু অনেকে প্রবলেম ফেস করেছে, আমার দেখা দু একজন তো ফেস করেছেই। তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো ডিরেক্ট কোনোদিন কোনো রকম কিন্তু অ্যাডমিশন প্রসেস হয় না প্রাইভেটে, ও একটা কাউন্সিলিং এর পদ্ধতিতেই হয়, এবং কাউন্সিলিং এ বসার জন্য একটা কিন্তু কাট অফ মার্কস থাকে। Hi everyone, this is me Nandita, fourth year BSc Nursing student of Government Medical College and Hospital. আজকে ভিডিও আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে দু একদিন ধরে যে আইএনসির যে নতুন নোটিশটা বের করেছে রেগুলার আর ইরেগুলার ব্যাচ সম্পর্কে আমাদেরকে একটুখানি জানিয়ে দিলে ভালো হয়। তো আমি ওটাই আজকে এক্সপ্লেন করব তোমাদের। সো তার আগে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাই যে অনেকে আমাকে এরকম মেসেজ করেছিলে যে অনেকের খারাপ পরীক্ষা হয়েছে বা অনেকের একটুর জন্য হয়তো হবে না, এরকম হবে। অনেকে মেসেজ করছো আমাকে যে আমাদের জন্য কিছু বলো, প্লিজ কিছু বলো। দেখো, আমি তোমাদের জন্য একটা কথাই বলতে পারি যে কোনো একটা পরীক্ষা, একটা যে পরীক্ষা কোনো একটা লাইফের সব কিছুর ডিসিশন হতে পারে না। একটা পরীক্ষার মতোই সেটা রাখো, তোমরা আবার প্রিপেয়ার করতে পারবে নিজেকে। এত ভেঙে পড়ার মতো নিজেদেরকে স্ট্রেস দিও না, এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি, নিজেদেরকে এত স্ট্রেস দিও না, এত টেনশন নিও না। সবার সব সময়টা সমান যায় না, মেবি এটা তোমার জন্য সেই টাইমটা নয় গো। আমি বারবার বলছি, এর আগেও আমি ভিডিওতে বলি তোমাদেরকে, বারবার আমি বলার চেষ্টা করি যে আমি কিন্তু আছি, আমি চেষ্টা করব তোমাদেরকে পাশে থাকার। আমি হয়তো তোমাদেরকে বলবো, কিন্তু নিজেদের সামলাতে হবে, নিজেদেরকে নিজের পাশেই দাঁড়াতে হবে। এই টাইমটাতে দেখবে তোমরা একটু রিয়েলিটি চেক করে দেখবে, যারা তোমাদের সব সময় ভালো সময়ে থাকার চেষ্টা করেছে অনেকেই কিন্তু এই সময়টা তোমাদের পাশে থাকবে না। এটাই বাস্তব। তোমরা যখন তাদেরকে পাশে পাবে না তখন নিজেদেরকে নিজেরা যদি লুজার ভাবো তাহলে তো তোমরা আরও পরিমাণে নিজেরা পিছিয়ে যাবে। তোমাদের এই টাইমটাতেই তো নিজেদেরকে নিজেদের পাশে দাঁড়াতে হবে, তাই না? আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। আমি যে ভার্বালি তোমাদেরকে যেগুলো আমি বলি, এই যে ধরো আমি একটা ঘরের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে বলার চেষ্টা করছি, আমার কাছে আমার ক্যামেরার পিছনে কিন্তু কেউ নেই, কিন্তু আমাকে ভেবেই ভিডিওটা বানাতে হয় যে আমি তোমাদের সামনে কথাটা বলছি, তোমাদের সিচুয়েশনটা ভেবে আমাকে করতে হয় ভিডিওগুলো। তো সেরকমই তোমাদেরকেও তোমাদের সিচুয়েশনটা নিজেদেরকে বুঝতে হবে। তোমরা ভাববে তোমাদের পাশে কেউ আছে না আছে, তোমরা নিজেরা আছো। আর ডেফিনেটলি কেউ থাকুক না থাকুক সবসময় তোমাদের প্যারেন্টসরা থাকবে, সব সময় কেউ থাকুক না থাকুক বাবা মা তো থাকবেই। যখন যেটা মনে হচ্ছে বাবা মা ভাই বোন যে থাকবে, তো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে আর নিজেদের পাশে নিজেরা দাঁড়ানোর চেষ্টা করো। আমার চাইলে তোমরা যদি তোমাদের ড্রিম হয়ে থাকে তোমরা অবশ্যই লড়াই করার চেষ্টা করো, আবার কামব্যাক করার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা পারবে। কিন্তু তোমরা যদি এখন ভেঙে পড়ো আর নিজেদেরকে নিজেরাও দোষ দিতে থাকো এভাবে, না, তাহলে কিন্তু এগোতে পারবে না জীবনে। কোনো একটা লাইফের টার্নিং পয়েন্ট তখনই হয় যখন তোমরা নিজেদের মানে দেওয়ালের সাথে সেই পিঠটা ঠেকে যায়। ঠিক আছে, সবার জীবনে সাকসেসটা কিন্তু এত স্মুথলি আসে না, মেবি তোমারও সেই রকম স্মুথলি হবে না, তো তোমাকেও সেরকমভাবে স্ট্রাগল করতে হবে, সেরকমভাবে তোমাকেও কামব্যাক করার চেষ্টা করতে হবে। তো আমিও সেই জন্যই বারবার বলছি, সবার লাইফে সেই সিচুয়েশনটা আছে, যারা আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে যারা সাকসেসফুল, প্রত্যেকের জীবনে এই ফেলিওরটা এসেছে একবার না একবার হলেও। এক্সেপশন হয়তো সব ক্ষেত্রেই থাকে, কিন্তু ফেল যদি না করো, তুমি যদি সেই কষ্টটা যদি না পাও, তাহলে তোমরা সাকসেসের সেই আনন্দটাও পাবে কী করে, তাই না? যাই হোক, তাদের জন্য আমি এইটুকুই বললাম। বাকি তোমরা আরও যদি তোমাদের কিছু বলার থাকে, তোমাদের যদি কিছু শেয়ার করার থাকে, আমি অবশ্যই তোমাদের সাথে আছি, আমাকে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আমার ইনস্টা আইডিটাও তোমাদেরকে বলে দিয়েছি যে ইটস নন্দিতা, সার্চ করো পেয়ে যাবে। তো ওখানেও তোমরা যদি কমেন্ট সেকশানে বলতে তোমাদের প্রবলেম হয় তো তোমরা ওখানে বলতে পারো। আদারওয়াইজ কমেন্ট সেকশান তো সব সময়ের জন্য খোলা আছে, তোমরা চাও আমি সবাইকে রিপ্লাই দিই, আমি তোমাদেরকেও হেল্প করার চেষ্টা করবো। ওকে, সো এবার আমি মেইন টপিকে আসি, সেটা হচ্ছে তোমরা যারা জানতে চেয়েছো যে ইরেগুলার আর রেগুলার ব্যাচটার মধ্যে কি ডিফারেন্স। দেখো, আগে একটা নোটিশ বের হয়েছিল 17ই অক্টোবর
ডেটটা আমার ঠিক মানে এক্স্যাক্ট ডেটটা মনে নেই, আমার মনে হয় 17ই অক্টোবর হয়েছিল। তো তখন বলেছিল, ওই নোটিশে বলা ছিল যে 31শে অক্টোবরের মধ্যে পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে যাবে, মানে ভর্তি প্রসেস থেকে শুরু করে কাউন্সিলিং সবটা শেষ হয়ে যাবে। এটা প্রত্যেকবারই এরকম একটা নোটিশ বেরোয়, যেটা একটা টাইম দিয়ে দেয়, কিন্তু সেটার থেকে আরও এক্সটেন্ড হয়। তো এখন আবার একটা নতুন নোটিশ বের হয়েছে, যেটা 31শে নভেম্বর অবধি টেন্টেটিভ ডেট একটা দিয়েছে, যে এক্সপেক্টেড ডেট দিয়েছে, যার মধ্যে তোমাদের কাউন্সিলিং প্লাস ভর্তি যে অ্যাডমিশন প্রসেস সেগুলো সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্যই এখানে দুরকমভাবে এক্সপ্লেন করেছে যে যারা 31শে অক্টোবরের মধ্যে অ্যাডমিশন নেবে তারা রেগুলার ব্যাচের মধ্যে পড়বে, এবং যারা 31শে অক্টোবরের পর থেকে 31শে নভেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তারা ইরেগুলার ব্যাচের মধ্যে পড়বে। এখানে ইরেগুলার আর রেগুলার ব্যাচের ডিফারেন্সটা কি তোমাদেরকে আমি বলি। তোমাদের প্রত্যেকটা সেশন ধরো হয়, প্রত্যেকবারে পরীক্ষা হয়। এখন তো বিএসসি নার্সিং সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, তার মানে এখানে উল্লেখ করে বলে দিয়েছে যে বছরে যদি দুটো করে পরীক্ষা হতো, সেমিস্টার ওয়াইজ হলে বছরে দুটো করেই পরীক্ষা হয় 6 মাস অন্তর অন্তর। সেখানে যেহেতু ইরেগুলার আর রেগুলার ব্যাচ দুটো সেপারেট ব্যাচ হয়ে গেছে, তো এখানে 4বার পরীক্ষা হবে। মানে রেগুলার ব্যাচের জন্য দুটো পরীক্ষা হবে সেমিস্টার ওয়াইজ, আবার ইরেগুলার ব্যাচের জন্য দুটো করে পরীক্ষা হবে সেমিস্টার ওয়াইজ। তোমাদের সব কিছু সেমই হবে, তোমরা বুঝতেও পারবে না, কিছু প্রবলেম ফেস করবে না। শুধুমাত্র তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো সেম সময়ে আসবে না, যে সময়ে জেনারেলি এসে থাকে তার থেকে হয়তো আগে বা পরে এরকম সময়ে আসবে। তোমাদের হয়তো এই এক্সপেক্টেড যে এক্সামিনেশনগুলো হবে সেমিস্টার ওয়াইজ, সেগুলোও হয়তো একটুখানি ডিলে হবে, বা ডিলে মানে কি 2 মাস পরে হবে। ধরো মেবি আমি তোমাদেরকে সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি, রেগুলার ব্যাচের যদি এক্সাম ধরো সেমিস্টার সিস্টেমটা ডিসেম্বরে হয়, তখন হয়তো ইরেগুলার ব্যাচের যে এক্সামটা হবে সেটা হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি করে হবে। এরকমই জাস্ট এইটুকুই ডিফারেন্সেস পাবে। বাকি তোমরা যখন পড়বে তখন আলাদা কিছু তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে বা এরকম কিন্তু কিছু নয়। বাকি ধরো রেগুলার ব্যাচ আর ইরেগুলার ব্যাচের মধ্যে যে ডিফারেন্স, মেনলি তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়াটা বা রেজিস্ট্রেশন হওয়ার যে সময়টা ডিফারেন্স, এক্সাম হওয়ার যে সময়টা সেটা, বাকি এগুলোই তোমাদের যে ডিফারেন্ট টাইমে হবে। বাকি আর কিছু কিন্তু ডিফারেন্স হবে না তোমাদের। বাকি পড়াশোনার সিস্টেম ওয়াইজ এই প্র্যাকটিক্যাল এক্সাম, ওয়ার্ড আওয়ার্স থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে মোরললেস সব সেমই হবে। আর তোমরা এটা ফিল করতে পারবে না বা বুঝতে পারবে না, বা এটার জন্য কোনো রকম কোনো প্রবলেম ফেস করবে না। এরকম ধরনের নোটিশ হয়তো আগের বছরও এরকম বেরোবে বা এরকম একটা কথা উঠেছিল, বাট ডেফিনেটলি সেই নিয়ে আগের বছরে কোনো প্রবলেম হয়নি। এবারেই ইরেগুলার আর রেগুলারের ব্যাচের কথাটা মেনশন করেছে। তো যদি ইন ফিউচার সেরকম কিছু হয়, তো আমার মনে হয় যে তোমরা ম্যাক্সিমাম সবাই ইরেগুলার ব্যাচের মধ্যেই পড়বে। যেহেতু ব্যাচের সেশনটা ধরো, যেহেতু এক্সামটাও পিছনে হয়েছে, একটুখানি অনেকটা পরে হয়েছে, তো সেহেতু কাউন্সিলিং প্রসেসটাও একটু দেরিতে হবে, রেজাল্ট আউটও দেরিতে হবে, সব কিছু অ্যাডমিশনটাও দেরিতে হচ্ছে। তো সেই জন্য হয়তো পুরো সবাই যারা আছো তারা সবাই হয়তো এই রেগুলার ব্যাচের মধ্যেই পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেক বছর যে টাইমটাতে ধরো সবাই রেজিস্ট্রেশন পায়, ধরো তোমাদের সিনিয়র দিদিরা যে টাইমটাতে ধরো রেজিস্ট্রেশন পেয়েছে বা পাবে, ধরো ফেব্রুয়ারিতে তারা পেয়েছে বা পাবে, তোমরা হয়তো ফেব্রুয়ারিতে পাবে না, তারপরে পাবে বা আগে পাবে, মানে পরেই পাবে জেনারেলি। কারণ কি, যে সময়টায় ধরো তোমরা ভর্তি হচ্ছ সেই সময়টা থেকে পরের বছরে সেই সময়টা অনুযায়ী তো 1 বছরের একটা টাইম ক্যালকুলেট করা হয়। তো সেই হিসেবে তোমাদের 4 বছর কমপ্লিট যে টাইমটাতে হবে তারপরেই তোমরা রেজিস্ট্রেশন পাবে। যেহেতু তোমাদের সেশনটা একটু পিছিয়ে যাচ্ছে, তো ব্যাস এটুকুই যে তোমাদের ইরেগুলারের মধ্যে পড়বে, কারণ একটুখানি সব কিছু সেশনগুলো পিছিয়ে গেছে বলে। আদারওয়াইজ তোমরা কোনো কিছু এক্সট্রা ফেস করবে না যাদের জন্য তোমাদের প্রবলেম হবে। আর রেগুলার ব্যাচ আর ইরেগুলার ব্যাচের যে মেইন ডিফারেন্স, এটা হচ্ছে ওই যে টাইমটায় অ্যাডমিশন নিচ্ছ সেই টাইমের ডিফারেন্সটুকু, যেটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করছি আর কোনো প্রবলেম হবে না। আর তোমাদের আর একটা কথা আমি যেটা না বললেই নয়, যে অনেক ইনস্টিটিউট থেকে হয়তো তোমাদেরকে বলবে, ফোন করবে। আমি যখন পড়তাম, মানে আমি যখন ভর্তি হইনি তখনও আমার কাছে অনেক ইনস্টিটিউট থেকে মানে কল আসতো যে প্রাইভেটে এরকম ডিরেক্টলি অ্যাডমিশন হয়ে যাচ্ছে, তো এত টাকা দিয়ে দিলে ভর্তি হয়ে যাবে, এভাবে পড়বে। তো এরকম করে কিন্তু অনেকে প্রবলেমে ফেস করেছে, আমার দেখা 2-1 জন তো ফেস করেছেই।
তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো ডিরেক্ট কোনোদিন কোনো রকম কিন্তু অ্যাডমিশন প্রসেস হয় না প্রাইভেটে, ও একটা কাউন্সিলিংয়ের পদ্ধতিতেই হয়, এবং কাউন্সিলিংয়ে বসার জন্য একটা কিন্তু কাট অফ মার্কস থাকে। মেবি বিএসসি নার্সিংয়ের জন্য সেটা 50% এবারও হয়তো সেটার একটা মার্কস বলে দেবে, সেই কাট অফ মার্কসটা পেলে তবেই কিন্তু কাউন্সিলিংয়ে বসা যায়, তার জন্য রেজিস্ট্রেশন করা যায়। তো সেই জন্যই আমি তোমাদেরকে বারবার করে বলবো যে যারা ডিরেক্ট অ্যাডমিশনের জন্য তোমাদেরকে বলবে, ডিরেক্ট অ্যাডমিশন তখনই হবে যখন পুরোপুরি কাউন্সিলিংয়ের পরেও যখন প্রাইভেটগুলোতে সিট ফাঁকা থাকবে, যদি এটা আইএনসি অ্যালাউ করে যে তারা ডিরেক্ট অ্যাডমিশন এবার নিতে পারে, তখনই তারা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। আদারওয়াইজ এটা যেমন কাউন্সিলিংয়ের মধ্যে পরপর হয়, যারা আইএনসি অ্যাপ্রুভড কলেজ আছে বা যারা আইএনসির অন্তর্গত, তো তারা কিন্তু এইভাবেই মানে অ্যাডমিশন প্রসেসটা করেন, এবং তোমরা সেগুলোর মধ্যে দিয়েই যাবে, আলাদা করে ডিরেক্ট কিন্তু অ্যাডমিশন নিও না। এটাতে কিন্তু তোমরা অনেক প্রবলেম ফেস করতে পারো। সেজন্য আমি বারবার করে বলে দিচ্ছি ডিরেক্টলি অ্যাডমিশনে যাবে না। কাউন্সিলিংয়ের পর যখন যেভাবে রুলস আছে, যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তোমরা ভর্তি হবে। ব্যাস এইটুকুই আমার এই ভিডিওটার মধ্যে জানানো ছিল। তোমাদের আশা করছি একটু হলেও হেল্প হবে, আর আমি এক্সপ্লেন করতে পেরেছি ভালোভাবে। আর থ্যাংক ইউ ফর মেকিং 850 সাবস্ক্রাইবার ফর মাই চ্যানেল। যাই হোক, এটা হয়তো তোমাদের কাছে অনেকটা বেশি সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক হিউজ, আমার কাছে অনেক রেসপন্সিবিলিটি এটা। কারণ যারা আমাকে ফলো করে, তাদের যে কজন অ্যাকচুয়ালি ফলো করে, তো তাদেরকে সঠিক পথটা দেখানো বা আমার সঠিকভাবে এক্সপ্লেন করা, গাইড করা, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। তো এতজন ফলো করে, তো সাবস্ক্রাইবার হয়েছে, তো এটার জন্য আমার এটা একটা ফ্যামিলি বলেই মনে হয়। তো 850 ফ্যামিলি অলরেডি পৌঁছে গেছে, তো খুব তাড়াতাড়ি 900 আশা করছি হয়ে যাবে। মানে এটা অনলি ডিপেন্ডস অন ইউ, তোমরা কতটা ট্রাস্ট করছো এবং কতটা তোমরা সেটা, মানে আমি তোমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে পেরেছি, অবশ্যই আমার উপরেও সেটা নির্ভর করছে। ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা যেটুকু জানতে চেয়েছিলে, আশা করছি সেটুকু তোমাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি, আর একটু হলেও হয়তো হেল্প হবে। বাকি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 850 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে। হয়তো তোমাদের কাছে এটা অনেকটা কম মনে হলো, আমার কাছে একটা হিউজ রেসপন্সিবিলিটি। মানে 850 সাবস্ক্রাইবার মানে 850 পরিবার আমার এটা। তো আমি জানি না কতটা তোমাদের বিশ্বাস রাখতে পারি বা কতটা কথা রাখতে পারি, কতটা ট্রাস্ট তোমরা আমাকে করো, বাট আমি সবসময় আমার দিক থেকে চেষ্টা করি পুরোটা করার। আর এটা সম্পূর্ণ তোমাদের ওপরেই নির্ভর করছে, তোমরা যদি চাও এটা আরও চ্যানেলটা এগোবে। আর আমি তোমাদেরকে যেভাবে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি হেল্প করা, সেভাবেই করব। বাকি তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো বা এই ধরনের ভিডিও যদি তোমাদের একটু হলেও হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করো, যারা নতুন আমার চ্যানেলে আছো। আর যারা অলরেডি আছো, তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তারা অনেক জীবনে সাফল্য অর্জন করো, এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। এইটুকুই, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। তাড়াতাড়ি 900 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও। বাই।